18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের অমর সৃষ্টি। এই কবিতাটিতে তিনি বয়ঃসন্ধিকালের জয়ধ্বনি গাইলেও সেই সাথে 18 বছর বয়সের নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। আজ আমরা এমন একজনের কথা জানব যিনি এই 18 বছরের কাছে এসে শেষ পর্যন্ত হার মেনে নিতে বাধ্য হয়েছেন, এবং চেষ্টা করব তার এই পরাজয়ের কারণ জানার। আর তিনি হলেন একসময়ে বার্সেলোনার ওয়ান্ডার কিড, মিনি মেসি খ্যাত বোজান কিরকিচ। গল্পের শুরুটা 1990 সালের আগস্ট মাসে পশ্চিম কাতালুনিয়ার লিনিওয়াতে যুগোস্লোভিয়ান বোজান কিরকিচ সিনিয়র ও স্প্যানিশ মারিয়া পেজের ঘর আলোকিত করে জন্ম নেন বোজান কিরকিচ জুনিয়র। জুনিয়রের বাবা সিনিয়র নিজেই এককালে ছিলেন পেশাদার ফুটবলার। কখনো মূল জাতীয় দলে খেলার সৌভাগ্য না হলেও যুগোস্লোভিয়ার অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। তাই স্বভাবত তার ছেলের শিরায় উপশিরায় বইছিল ফুটবলেরই রক্ত। তাই 1999 সালে মাত্র 8 বছর বয়সে বার্সেলোনায় অবস্থিত ফুটবলের আতুরঘর লা মাসিয়ায় ভর্তি করানো হয় তাকে। সেখানে বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলে 2006 সাল পর্যন্ত 900 এর বেশি গোল করে ভেঙে দেন লিওনেল মেসির সব রেকর্ড, বনে যান লা মাসিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? 2011 সাল নাগাদ জানা যায় যে বোজান কিরকিচ সম্পর্কে লিওনেল মেসির 4th কাজিন হন, যা এর পূর্বে অজানাই ছিল। 2006 সালে বার্সা বি এর হয়ে অভিষেক হওয়ার পর 2007 সালের 16 সেপ্টেম্বর ওসাসুনার বিপক্ষে বার্সার মূল দলের হয়ে মাত্র 17 বছর 19 দিন বয়সে অভিষেক ঘটে তার। ম্যাচের 78তম মিনিটে জিওভানি ডস স্যান্টোসের বদলি হিসাবে মাঠে নামেন তিনি। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে বার্সার হয়ে লিগে অভিষেক হওয়ার দিক থেকেও মেসিকে ছাড়িয়ে যান তিনি। এর ঠিক 3 দিন পর মেসির বদলি হিসাবে অলিম্পিক লিওর বিপক্ষে মাঠে নেমে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটে বোজানের। লিগে বার্সার হয়ে নিজের গোলের খাতা খুলতে মাত্র 1 মাস সময় নেন তিনি। ভিয়ারিয়ালের সাথে তার করা গোলটি তাকে বানায় বার্সার ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতা। পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে গোল করার মধ্য দিয়ে 90-এর দশকে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে অর্জন করেন চ্যাম্পিয়ন্স লিগে গোল করার গৌরব। সব মিলিয়ে তিনি বার্সার মূল দলে হয়ে নিজের প্রথম মৌসুমে গোল করেন 12টি এবং অ্যাসিস্ট করেন 6টি। লা লিগায় নিজের অভিষেক মৌসুমে 10 গোল করে ভেঙে দেন রাউল গঞ্জালেজের রেকর্ড। মৌসুম জুড়ে ধারাবাহিক পারফরমেন্স করার দরুন বোজান সেইবার লা লিগার ব্রেক থ্রু প্লেয়ার অব দ্য ইয়ারও নির্বাচিত হন। একে তো মেসির মতোই দৈহিক গঠন, খেলার ধরনও অনেকটা মেসির মতনই। আবার লা মাসিয়ায় মেসির সব রেকর্ড ভেঙে দেওয়ার পর মূল দলে এসেই প্রতিনিয়ত ভালো পারফরমেন্স করার কারণে শীঘ্রই বোজান পেয়ে যান পরবর্তী মেসি তকমা, এবং একই সাথে মিডিয়া তাকে অভিহিত করে লা মাসিয়ার নেক্সট বিগ থিং হিসাবে। কিন্তু একজন কিশোরের থেকে এতটা প্রত্যাশা করাও যে সেই কিশোরের উপর কতটা চাপ সৃষ্টি করতে পারে সেটা শুধুমাত্র সেই কিশোরই জানে, এবং এই চাপ যে মোটেও উপকারে আসে না এবং সেই কিশোরের জীবনের শক্তিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে সেটাই বা কজন মানেন। বোজানের ভাষ্যমতে 2008 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। ফেব্রুয়ারিতে স্পেন জাতীয় দলে ডাক আসার পরও সেরকম কোনো সমস্যাই ছিল না, কিন্তু ফ্রান্সের বিপক্ষে ম্যাচের দিন শ্বাসঘরে ঢোকার পরপরই জীবনে প্রথমবারের মতো অ্যাংজাইটি অ্যাটাকের সম্মুখীন হন। ফলে শেষ পর্যন্ত তাকে একাদশের বাইরেই রাখা হয়। একাদশের বাইরে রাখার কারণ হিসেবে দেখানো হয় গ্যাস্ট্রোএন্টেরাইটিসকে, যেখানে আসল কারণটা ছিল মানসিক। ব্যাপারটা বোজান আসলে মেনে নিতে পারেননি, তবুও তিনি এ ব্যাপারে তখন কোনো কথাই বলেনি। অবশেষে 2018 সালে এসে ব্রিটিশ সাংবাদিক সিড লয়কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফেব্রুয়ারিতে সেই যে অ্যাংজাইটি অ্যাটাকের শুরু, এরপর গ্রীষ্মকাল পর্যন্ত তা চলমান থাকে। ইউরোর জন্য বোজানকে যখন স্পেন জাতীয় দলে ডাকা হয় তখন তিনি সিদ্ধান্ত নেন ইউরোতে খেলা তার পক্ষে সম্ভব নয়। স্পটলাইট থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে চেয়েছিলেন তিনি। বোজানের মানসিক অবস্থার কথা স্পেনের কোচ লুইস আরাগোনাস থেকে শুরু করে ফেডারেশনের সকলেই জানতেন। পরিচালক ফার্নান্দো হিয়েরো প্রতি সপ্তাহে একবার করে বোজানের খোঁজখবর নিতেন। ইউরোর জন্য দল ঘোষণার আগের দিন বোজান যখন গাড়িতে করে ক্যাম্প নুতে অনুশীলনে যাচ্ছিলেন তখন স্পেন ফেডারেশন থেকে কল আসে। তারা বোজানকে বলে তারা তাকে দলে ডাকবেন, কিন্তু বোজান তাদের মানা করে দেন। ক্যাম্প নুতে পৌঁছানোর পর অভয় দেওয়ার জন্য ফুয়েল বোজানকে ডেকে বলেন, বোজান আমি সবসময় তোমার পাশে থাকবো। প্রতি উত্তরে বোজান বলেন, পুই আমার পক্ষে সম্ভব না, আমি মেডিকেশনে আছি, আমার একদমই ভালো লাগছে না। দল ঘোষণার দিন বোজানকে নিয়ে হেডলাইন হয়, স্পেন বোজানকে ডাকলেও বোজান তাদের মানা করে দিয়েছে।
বুজানের মানসিক অবস্থার কথা স্পেন ফেডারেশনের সবার জানা সত্ত্বেও এরকম হেডলাইন দেখায় বুজান স্বাভাবিকভাবেই ব্যতীত হন। সে সময়টায় নিজেকে তার বড্ড একা মনে হয়েছিল, যা 10 বছর পর তিনি এক সাক্ষাৎকারে জানান। 2008-9 মৌসুম শুরু হলে বার্সায় রাইকার্ডের জায়গায় নতুন কোচ হিসাবে আসেন পেপ গার্দিওলা। রাইকার্ড বুজানের উপর যতটা ভরসা পেতেন ততটা ভরসা গার্দিওলা পাননি, ফলে বুজানের গেম টাইম কমে আসে আস্তে আস্তে। বার্সার জার্সি গায়ে নিজের প্রথম মৌসুমে যে ঝলক তিনি দেখিয়েছিলেন তা পরবর্তী 3 মৌসুমের কোনোটিতেই তিনি দেখাতে পারেননি। যতটুকু সময় তিনি গার্দিওলার অধীনে পেয়েছেন তাতে একে তো নিজের সেরাটা দিতে পারেননি, তার উপরে খেলায়ও তেমন উন্নতির ছাপ সেভাবে চোখে পড়েনি, তাই বেঞ্চই হয় তার ঠিকানা। কিন্তু বেঞ্চে থাকতে তিনি একদমই রাজি হননি, তাই 2011 সালে পাড়ি জমান ইতালির রোমে, সেখানেও সুবিধা করতে পারেননি। এরপর একে একে খেলেছেন মিলান, আইএক্স, স্টোক সিটি, মেন্স, আলাভেস এবং মন্টিয়াল ইম্প্যাক্টের হয়ে। অবশেষে মাত্র 32 বছর বয়সে জাপানি ক্লাব ভিসেল কোবে থেকে অবসর নেন তিনি। কিন্তু সত্যি বলতে কি, কোথাও সেই আগেকার বুজানের দেখা মেলেনি। বয়স 20 পার হওয়ার আগেই 150 ম্যাচ খেলে ফেলা বুজান পরবর্তী 10 বছরেও 150 ম্যাচ খেলতে পারেননি। অত্যাধিক প্রত্যাশার চাপ, মানসিক অসুস্থতা আর সঠিক পরিচর্যার অভাব তিনি মিলে একটি সম্ভাবনাময় ক্যারিয়ারকে বিকশিত হওয়ার আগেই ধ্বংস করে দিল। এদিকে ভক্ত সমর্থকেরা বুজানের ক্যারিয়ার নিয়ে অখুশি, হতাশ হলেও বুজান নিজে কিন্তু তার ক্যারিয়ার নিয়ে অখুশি নন। তার কথা দিয়ে ভিডিওটি শেষ করা যাক। আমি ফুটবলকে ভালোবাসি এবং কেউই আমার কাছ থেকে সেই অনুভূতিটা কেড়ে নিতে পারবে না। আমি আমার ক্যারিয়ার নিয়ে গর্ববোধ করি আমার জীবনের মুহূর্তগুলো নিয়ে। আমি সবসময় ফুটবলকে ভালোবাসবো, সবসময়।